বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ শুক্রবার, 2023-এর শেষ শুক্রবার। আপনাদের অনেক ধন্যবাদ এই গোটা বছর জুড়ে আমাদের সাথে থাকার জন্য, এবং অ্যাজ প্রমিসড আপনাদের জন্য আজকে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির আমরা। আজকে আপনার জন্য থাকছে লেখক পলাশ বসু রায়ের কাহিনী রক্তপ্রাসাদ। গল্পটির ভাবানুবাদ করেছেন অঙ্কিতা সরকার। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের এই বছরের শেষ উপস্থাপনা, পলাশ বসু রায়ের কলমে রক্তপ্রাসাদ। সাল 1890। রঘুরাজপুর রায়বাড়ি। রঘুরাজপুর গ্রামের জমিদার রঘুবরণ চৌধুরী তার বিদেশি আরামকেদারায় হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বুজে বিদেশি সুরের অপেরা শুনছেন। এই জমিদার বাড়ির বৈঠকখানার অর্ধেকের বেশি জিনিসই বিলিতি ধাঁচের। মজবুত কাঠের তেল চকচকে এই যে আরামকেদারায় বসে আছেন রঘুবরণ, এটা 50 বছর আগে একজন সাহেব ব্যবহার করতেন। সেই সাহেব দেশ ছেড়ে যাওয়ার আগে রঘুবরণের ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের উপহার স্বরূপ এই আরামকেদারাটি দিয়ে গেছেন। আর এই গ্রামোফোনটি রঘুবরণ কলকাতা থেকে বেশ ভালোই মূল্যের বিনিময়ে সংগ্রহ করেছেন। অবসর সময়ে এতে অপেরা শোনা তার অন্যতম নেশা এখন। আগে অবশ্য দেশীয় সঙ্গীত ছাড়া তেমন কিছু শুনতেন না, কিন্তু যবে থেকে ব্রিটিশদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তবে থেকে টেমসের তীরের শহরটার প্রতি তার এক স্নেহ দেখা দিচ্ছে। তাছাড়া কানাঘুষো শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি রায়বাহাদুর খেতাব লাভ করতে চলেছেন। মাসের অর্ধেক দিনই তাকে কলকাতায় কাটাতে হয়, তাই সাহেবদের মতো চালচলন, আচার ব্যবহার, আদব কায়দা রপ্ত করতে বেজায় বেগ পেতে হচ্ছে। বেজায় ব্যস্ত তিনি। এই কাঠের আরামকেদারা, গ্রামোফোন এবং একই রকমের পোশাক পরা তার দুর্ধর্ষ লেঠেল বাহিনী এসবেরই উদাহরণ। মন দিয়ে অপেরা শুনতে শুনতে রঘুবরণ তার দুহাতের 10 আঙুলে আংটি পরা আঙুলগুলো দিয়ে নকশা কাটা কেদারায় হাতলে তাল ঠুকছিলেন। হঠাৎ তার কপালের ওপর টপ টপ করে কি যেন পড়ল। ধ্যানভঙ্গ হওয়ায় মগ্ন রঘুবরণ বিরক্ত হয়ে চোখ খুলে ফেললেন। সন্ধে হয়ে এসেছে। চাকর এসে দেওয়ালে টাঙানো বাতিদানে অগ্নিসংযোগ করে দিয়ে গেছে। ওপরে তাকালেন রঘুবরণ। কই, কিছু নেই তো। চোখ বুঝলেন তিনি। আবার টপ করে কি যেন তার কপালে পড়ল, এবার পরিমাণে খানিক বেশি। আর কপালের ওপর তরলের উষ্ণতাও অনুভব করতে পারলেন রঘুবরণ। হাত দিলেন কপালে, কিন্তু চোখের সামনে আঙুল আনতেই একটা আর্ত চিৎকার তার গলা চিড়ে বেরিয়ে এলো। রক্ত! জমিদার বাড়ির বৈঠকখানায় কেমন করে এলো? রঘুবরণের আর্তনাদ বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। রঘুবরণ এবার ভয় ভয় ওপরের দিকে তাকালেন, আর বিস্ফারিত চোখ নিয়ে সেদিকে তাকিয়েই রইলেন। সাল 2022। দাওয়াগিরি। কালো রঙের মাহিন্দ্রা থার গাড়িটা সোহমের হাতে পড়ে বেশ একটা হুঙ্কার দিয়ে উঠে জঙ্গলের রাস্তায় গতি নিল। সোহম, সৌরভ, সৃজনী এবং অহনার বন্ধুত্বটা সেই মুম্বাইয়ের কলেজে MBA করতে গিয়ে। MBAর সেই 2 বছর পড়াশোনার সাথে আড্ডা, গিটার বাজিয়ে গান করা থেকে শুরু হয়েছিল, সেটা এখনও কর্পোরেট সেক্টরে চাকরির পরেও বজায় রয়েছে। অবশ্য তার একটা প্রধান কারণ হলো কলেজের প্রথম ক্যাম্পাসিংয়ে একই সাথে একই কোম্পানিতে সিলেক্ট হওয়া। চাকরির অফার লেটার হাতে নিয়ে 4 জনই উড়ে এসেছিল কলকাতা। সৌরভ আর অহনার বাড়ি মফস্বল ঘেঁষা হলেও বাকি 2 জনের জন্ম এবং বড় হওয়া কলকাতাকে ঘিরেই। এতদিন কাজের প্রচণ্ড চাপের ফাঁকে কাছে পিঠে ঘুরতে গেলেও এরকম লম্বা ছুটিতে আসা এই প্রথম।
এর আগে বার কয়েক এরকম লম্বা ভ্রমণের পরিকল্পনা করেও শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি মঞ্জুর না হওয়ায় তা বাতিল করতে হয়েছে। তবে এবারে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে বেশ ভালোভাবে উত্তরে দেওয়ায় ওদের ম্যানেজার ওদের এই আবদার রেখেছেন। দিন সাতেকের এই ছুটিটার প্রকৃত ব্যবহার করতে ওরা তাই কোনো কার্পণ্য করেনি। 7 দিনের এই ছুটিতে কোথায় কোথায় যাবে, কি দেখবে, সেই পরিকল্পনা ওরা কলকাতা থেকেই ছকে নিয়েছে। সৃজনী যদিও প্রথমে পাহাড়ে যাবে বলে একটু গাঁইগুঁই করছিল, কিন্তু পরে জঙ্গলের রোমাঞ্চের কথা ভেবে আর আপত্তি করেনি। দাওয়াগিরি, বৈরাটি, চাকৌরি, ভোজনপুর এবং রঘুরাজপুর এই জায়গাগুলোই ওদের মূল আকর্ষণ। জঙ্গল এবং তার সংলগ্ন ছোট ছোট পাহাড় এই জায়গাটার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। জঙ্গল এখানে বেশ ঘন হলেও শেয়াল, হরিণ ছাড়া তেমন কোনো বন্য প্রাণী এখানে দেখা যায় না। তবে কপাল ভালো থাকলে কখনো কখনো হাতির দেখা পাওয়া যেতে পারে। হাতে নিজের পছন্দের গাড়ি স্টিয়ারিং এসে পড়ায় সোহম গাড়ির গতি দ্বিগুণ করে দিল। ভাই, তোর মরার ইচ্ছা হলে তুই একা মর, আমাদেরকে সাথে টানছিস কেন? আস্তে চালা ভাই, আস্তে চালা। অহনা ওকে থামিয়ে দিয়ে বলল, এই বুড়ি ঠাকুমাদের মতো সব ব্যাপারে ভয় পাস না তো, ওকে চালাতে দে। আমার কিন্তু বেশ লাগছে, যেন ডানা ছাড়া পাখি আমি। অহনার কথা শুনে সবাই হেসে উঠল। ওদের মধ্যে অহনার মধ্যেই সার্কাজম করার ক্ষমতা বেশি, আর তাছাড়া ও ছিল ওদের ম্যানেজমেন্ট স্কুলের টপার। ওদিকে হাসি ঠাট্টার মধ্যেই গাড়িটা একটা পুলিশ নাকা চেকিংয়ের সামনে এসে পড়ল। একজন কনস্টেবল হাত দেখিয়ে ওদের গাড়ি থেকে নামতে বললেন। বাবু, গাড়ি থেকে নেমে আসেন, গাড়ির কাগজপত্র দেখাতে হবে। কাগজ কই? সোহম উদ্ধতভাবে বলল, আবার কাগজ কেন দেখাতে হবে? এখানে ঢোকার আগে তো একবার দেখালাম, আবার কবার দেখাতে হবে? একই জিনিস। সোহম একটু রগচটা ধরনের। একসময় স্টেট লেভেলে বক্সিং করতো বলে শরীরী ক্ষমতার আস্ফালন করাটা ওর একটা বাজে স্বভাবে দাঁড়িয়ে গেছে। ও নিজেও এটা স্বীকার করে, এই বাজে স্বভাবটা পাল্টাতে চায়, কিন্তু সবসময় পেরে ওঠে না। ও এবার তেড়ে ফুঁড়ে উঠে বলল, এই দেখুন স্যার, একই আমাদের হাতে সময় খুব কম, তার উপর যদি দুপাই এগোতে না এগোতেই প্রত্যেকটা জায়গায় আপনারা কাগজ দেখতে চান, তাহলে এক কাজ করি, আমরা আপনাদের কাগজই দেখিয়ে যাই, ঘুরবো না, এখানেই বসে আছি আমরা। ঝামেলাটা খারাপ দিকে এগোচ্ছে দেখে সৌরভ এগিয়ে এসে হাল ধরল। সোহমের পিঠে হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, স্যার, আমাদের কাছে কিন্তু সব কাগজপত্র আছে। জঙ্গলে ঢোকার আগে কিন্তু সব চেক করা হয়েছে। জঙ্গলে ঢোকার আগে কিন্তু সমস্ত কিছুই চেক করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পারমিশন কপি সব কিছুই আমরা ওখানে সাবমিট করেছি। ওখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছিল আর কোথাও গাড়ি দাঁড় করাতে আমাদের হবে না। এমনিতেই এখানে টাইম লিমিটেড, তার মধ্যে এইসব তর্কাতর্কি আর কাগজ দেখা দেখি যদি হতেই থাকে তাহলে সবটাই তো নষ্ট হয়। ঘুরবো কখন বলুন? পুলিশ কনস্টেবলটি এবার হাত তুলে বলল, साहब आप लोग बहुत तेज गाड़ी चला रहे हो। ये जंगल है, कोई हाईवे नहीं है। यहाँ पर जंगली जानवर रहता है। अगर इतना तेज गाड़ी के आगे आ जाएगा तो एक्सीडेंट हो जाएगा, समझा करो आप लोग। ऊपर से अगर हाथी सामने आ गया तो। হাতির কথা শুনেই সৃজনী বাচ্চাদের মতো হাততালি দিয়ে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, এখানে হাতি দেখা যাবে? আমি কিন্তু তাহলে একটা ব্লগ করব। এই অহনা, আমি হাতির সুরে হাত দিয়ে দাঁড়াবো, তুই কিন্তু আমাকে একটা ফটো তুলে দিবি। অহনা বেজার মুখে বলল, হ্যাঁ, ও তো তোর বাড়ির পোষা হাতি, বিস্কুট হাতে দিলেই ফটো তোলার পোজ দেবে। ওরে, ওগুলো সব বুনো হাতি, তুইও সুরে হাত দিলেই ফটো তোলার আগে তোর পার্মানেন্ট ফটো বানিয়ে দেবে। কিন্তু সৃজনীকে এত সহজে দমানো গেল না। ফটোগ্রাফি ওর শখ, আর ওর ফটো তোলার হাতও প্রশংসাযোগ্য। সম্প্রতি বেশ কয়েকটা ন্যাশনাল জার্নালে ওর তোলা ছবি বের হওয়ায় ওর উৎসাহ দ্বিগুণ হয়ে উঠেছে। পুলিশ কনস্টেবল ওদের এই অহেতুক কথাবার্তায় বিরক্ত হয়ে উঠল। देखिए मैडम जी, इस जंगल में कोई हाथी आसानी से नहीं दिखेगी, लेकिन अगर दिख जाए तो उससे दूर रहना ही सही होगा। बाकी आप लोग की मर्जी। अगर उल्टा सीधा कुछ हो जाए तो हम जिम्मेदार नहीं रहेंगे। हाँ, বলাই বাহুল্য, কনস্টেবলের কথায় ওরা কর্ণপাত করল না। কাগজ দেখার পর সোহম আবার গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক সেই সময় কোত্থেকে যেন একজন বয়স্ক মানুষ ওদের গাড়ির সামনে এসে পড়লেন। মানুষটার পোশাক নোংরা,
মাথার চুলগুলো পরিচর্যার অভাবে জট পাকিয়ে গেছে। চোখের চশমার কাঁচ ঝাপসা আর হাতে একটা লাঠি ধরা। লোকটা ওদের সামনে এসে কাঁপা গলায় বলল, শোনো বাবারা, যেখানেই যাও না কেন রঘুরাজপুর জমিদার বাড়িতে কিন্তু যেও না। যারা ওখানে যায় কেউই আর ফিরে আসে না। ওই বাড়ি অভিশপ্ত, অভিশপ্ত। একবার তার চোখের সামনে বললে আর কেউই প্রাণে বেঁচে ফেরে না। ওখানে যেও না, যেও না কিন্তু। হঠাৎ এরকম সাবধান বাণীতে ওরা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। পুলিশ কনস্টেবলটি এগিয়ে এসে ওই লোকটার হাত ধরে হ্যাঁচকা টান মেরে ওকে ধমকাতে ধমকাতে পাশে নিয়ে গেল। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, आप लोग जाइए। সোহম গাড়ি স্টার্ট দিল। জঙ্গলের রাস্তা ধরে গাড়ি যখন এগোলো তখন বিকেল 4টে। পাখিরা সব ঘরে ফিরেছে। সারাদিনের আলো বিকিরণের পর সূর্যটা স্তিমিত হয়ে আসছে। তারই মধ্যে ওরা এগিয়ে চলল। বেশ কিছুটা চলার পর সৃজনী প্রথম নীরবতা ভঙ্গ করে বলল, সোহম, শোন না, আমার মনে হয় জঙ্গলের আর একটু ভেতরে গেলেই আমরা হাতির দেখা পাবো। বেশি কিছু না, তুই জাস্ট ওদের একটু কাজ ঘেঁষে গাড়িটা চালিয়ে নিয়ে সোজা বেরিয়ে যাবি। আমি তার মধ্যেই ভিডিও করে নেব। সৌরভ চিন্তিত স্বরে বলল, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে সৃজন। সন্ধ্যার পরে জঙ্গলে থাকার পারমিশন কিন্তু নেই আমাদের। আর তাছাড়া হাতি এমনিতে শান্ত হলেও রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর। এটা তুই ভালো করেই জানিস। ওদের খুব কাছে যাওয়াটা ঠিক হবে না। তুই এমনি জঙ্গলের ছবি তোল না, তাতে অসুবিধা তো কিছু নেই। সোহম বলল, আরে ভাই, তুই বেকার এত চিন্তা করছিস। আরে আমি আছি তো নাকি? সৃজনী, এই সৃজনী, আর যদি বাঘও সামনে পড়ে তাহলে তুই ব্লগ বানাবি কেমন? জঙ্গল মোটামুটি ঘন হচ্ছে, ওই ভোজনপুর রঘুরাজপুর ওই দিকে। তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় ওখান থেকে গাড়ি বের করে নেবো। অহনা বলল, আচ্ছা, ওই বুড়ো লোকটা রঘুরাজপুর জমিদার বাড়ি সম্পর্কে কি যেন একটা বলছিল না? অভিশপ্ত না কি একটা? হ্যাঁ, ওই তো ওরকমই কি একটা বেশ বললো। ছাড়, বাদ দে। আমরা তো এখানে জঙ্গল দেখতে এসেছি। ভূতের কাণ্ড কারখানা শুনে আমাদের লাভ নেই। কথাবার্তার মাঝে সোহম জঙ্গলের মাঝখানের পাকা রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিল। জঙ্গলের গভীরে বেশ কিছু আদিবাসীদের বাস আছে, কিন্তু এখানে আসার আগে তাদের পেপারে সই করে আসতে হয়েছে যে কোনোভাবেই তারা বন্য প্রাণী ও আদিবাসীদের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটাবে না। যদিও সোহম খুব ভালো গাড়ি চালায়, কিন্তু জঙ্গলের উঁচু নিচু রাস্তায় অল্প গতিতে গাড়ি চালাতে গিয়ে তাকে বেশ কসরতই করতে হচ্ছে। হঠাৎ সৃজনী চিৎকার করে উঠল, এই এই সবাই ওদিকে দেখ, হরিণ! সোহম, আস্তে গাড়ি চালা, আমি ছবি তুলবো। সোহম গাড়ির গতি কমিয়ে দিল আর সৃজনী প্রাণ ভরে ছবি তুলল। ধীরে ধীরে জঙ্গলের বুকে অন্ধকার নেমে এলো, কিন্তু উৎসাহের আতিশয্যে ওরা খেয়াল করল গুঁড়ি মেরে তাদের দিকে এগিয়ে আসতে থাকা বিপদকে। মাঝে মাঝে খুব ছোট ছোট ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে তাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলে। হরিণদের সাথে সময় কাটানোর পর সোহম সবে গাড়ি এগিয়েছে, তখনই দেখতে পেল সামান্য দূরে কালো পাহাড়ের মতো একদল হাতি ধীর লয়ে এগিয়ে আসছে ওদেরই দিকে। পিছিয়ে যাওয়ার আর সময় নেই। অন্ধকারে পাশের দিকে রাস্তাও দেখা যাচ্ছে না। সোহম তাই ঠিক করলো সে জোরে গাড়ি ছুটিয়ে ওদের মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। সিদ্ধান্ত মতোই সে অ্যাক্সিলেটারে চাপ দিল। গাড়িটাকে 3rd গিয়ারে নিয়ে গিয়ে সে স্টার্ট দিল, আর তখনই সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্নের মতো অন্য একদল হাতি এসে আক্রমণ করলো আগের দলটাকে। একটা আচমকা আক্রমণে সেই স্থানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, আর না চাইতেও সোহমের গাড়ি গিয়ে পড়ল সেই 14টা খ্যাপা হাতির সামনে। বিপদের 16 কলা পূর্ণ করে তাদের গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দিল। গাড়ির ভেতরে থাকা সকলে প্রাণ ভয়ে চিৎকার করে উঠল। বন্ধুদের চিৎকারে আর গাড়ির খুব কাছে একটা মত্ত হাতিকে দেখতে পেয়ে সোহম কোনো কিছু না ভেবে গাড়ি ঘুরিয়ে একটা গাছে ধাক্কা মারল। একটা জোরে শব্দ করে গাড়ি থেমে গেল। পাশের দরজা খুলে সৃজনী গড়িয়ে পড়ল। সোহমের মাথাটা এলিয়ে পড়ল স্টিয়ারিংয়ের ওপর, আর তীব্র হর্নের শব্দে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। ধুঁকতে ধুঁকতে গাড়ি থেকে নেমে এলো সকলে।
সবার শরীরে অল্প বিস্তর চোট লেগেছে, কিন্তু সেই সব কিছু ছাপিয়ে তাদের কাছে প্রকট হয়ে উঠল দুশ্চিন্তা। বারবার বলেছিলাম জঙ্গলে হাতিদের থেকে সাবধানে থাকতে, এখন হলো তো? এই গাড়িটা তো পুরো ডেড। এখন এখন কি করব বল? আমরা হেঁটে ফিরবো? ফোনেও তো নেটওয়ার্ক নেই। এই সামনে দেখ, একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে। এই আমরা তো এখানে রাতটা কাটাতেই পারি রে। আচ্ছা, এটাই কি রঘুরাজপুর রাজবাড়ি, যেটার কথা ওই বুড়ো ভদ্রলোক বলেছিলেন? কিন্তু উনি আমাদের সাবধান করছিলেন কেন? অহনার মনের প্রশ্নটা সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু ওই বয়স্ক লোকটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে ওদের। সবার দিকে তাকিয়ে সৌরভ অবশেষে বলল, দেখ, রাত হয়েছে, আমরা এখন এভাবে জঙ্গলের ভিতর ঘুরে বেড়াতে পারবো না। আমাদের থাকার জন্য একটা জায়গা খুবই দরকার। কে কি বললো সেটা নিয়ে ভেবে এখন লাভ নেই। ওই বাড়িটাতে চল, ভিতরে যাই, প্রাণটা বাঁচাই। বাড়িটার দিকে তাকিয়ে তার বয়স আন্দাজ করা যায় না। একটা ভাঙা ঝর্ণা ওদেরকে স্বাগত জানাবার জন্য দাঁড়িয়ে আছে। অহনা বলল, জায়গাটা খুব অদ্ভুত জানিস তো, আমার যেন কেমন একটা লাগছে এখানে এসে। সৃজনী নিজের কপালে হাত দিয়ে বলল, ব্যাস হয়ে গেল, ম্যাডামের মধ্যেকার খুঁতকুতে পিসি এক্কেবারে জেগে উঠেছে। অহনা, মা আমার, প্লিজ ভেতরে চল। দেখ, আমরা এখানে 4 জন আছি ঠিকই, কিন্তু বিশ্বাস কর, তোর পাওয়া গন্ধ এখানে এক্কেবারে নেই। ওরা 4 জন ধীরে ধীরে জমিদার বাড়ির ভেতরে ঢুকল। এইসব বাড়ির আনাচে কানাচে জমাট বাঁধা আবর্জনার মতো লুকিয়ে থাকে ইতিহাস। সেই সব ইতিহাস যেমন কৌতূহলের, ঠিক তেমনি ভয়ঙ্কর, কখনো বা সাপগ্রস্ত হয়। বাড়িটার চৌহদ্দির মধ্যে পা রাখতেই ওদের চারপাশ থেকে সমগ্র পৃথিবী যেন বিচ্ছিন্ন হয়ে গেল। এতক্ষণ ওরা জঙ্গলের মধ্যে ছিল, সেখানকার পরিবেশ আর এই বাড়ির পরিবেশের মধ্যে কি একটা যেন আলাদা আছে। অহনা সৃজনীর হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে এগোতে লাগলো। ও একবার পেছন ফিরে জঙ্গলটার দিকে তাকাতে গেল, কিন্তু জঙ্গলটা কেমন যেন আবছা হয়ে ধরা দিল ওর চোখে। কুয়াশা। কই, এতক্ষণ তো এসব কিছু ছিল না। সৌরভ আর সোহম আগে আগে এগিয়ে যাচ্ছে, ফোনের ফ্ল্যাশ লাইট জেলে। অতি সাবধানী সৌরভ আবার যেতে যেতেই শুকনো কাঠ কুড়িয়ে নিচ্ছে মাটি থেকে। ভেতরে গিয়ে আগুন জ্বালাতে হবে। ভাঙা ফোয়ারার পরিটার পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তেই গাটা ছমছম করে উঠল অহনার। পরিটার মুখের দিকে তাকাতেই মনে হলো ওটা যেন ওর দিকেই তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। অহনা কেঁপে উঠে সৃজনীর হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। বাড়িটার ভগ্নপ্রায় দশা দেখে বিশ্বাস করতে কষ্ট হয় একসময় লোকজন, দাসী, চাকর, পাইক, বরকন্দাজ নিয়ে জমজমাট থাকত এই প্রাসাদ। বসার ঘরে হাজার বাতির ঝাড়লণ্ঠনের আলোয় আলোয় বন্যা বইত বিখ্যাত বাইজির শরীরের ভাঁজে। গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকত সম্মানীয় ফোর্ড গাড়ি। সৌরভই প্রথম কথা বলল, শোন, বাড়িটার বেশি ভিতরে গিয়ে কাজ নেই। আমাদের তো আজ রাতটার জন্য মাথা গোঁজার ঠাঁই দরকার। বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়। তেমন কিছু হলে যাতে দৌড়ে বেরোতে পারি, তাই এই ঢোকার সিঁড়িটার কাছেই থাকি বরং। সৌরভের কথা যুক্তিসঙ্গত মনে হওয়ায় ওর প্রস্তাবে কেউই আর আপত্তি করল না। ও কুড়িয়ে আনা গাছের ছোট ছোট ডালগুলো এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিল। সেই আগুনকে ঘিরে ওরা 4 জন বসে পড়ল। সর্বপ্রথম উসখুস করে উঠল সৃজনী। স্বভাব চঞ্চল এই মেয়েটার মধ্যে বেশিক্ষণ চুপ করে বসে থাকাটা ধাতে নেই, তাই নিজের স্বভাব মতোই ও বলে উঠল, এই আমরা কি বউয়ার মতো এখানে বসে থাকবো নাকি রে? সোহম মুখ না তুলেই বলল, সাথে খাবার জল সবই আছে, শুধু ভ্যারেন্ডাটা নেই, নাহলে ওটাই ভাসতে বলতাম। সৃজনীর মতো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলাতে সবার যে খুব উৎসাহ ছিল তা কিন্তু নয়, কিন্তু চুপচাপ বসে সারা রাত ধরে একে অপরের মুখ দেখার চেয়ে এটা অনেক ভালো মনে হলো ওদের। অগত্যা সবাইকে সায় দিতে হলো। অনিচ্ছা সত্ত্বেও খেলা শুরু করলেও সকলেই ধীরে ধীরে খেলার মজায় ডুবে গেল। প্রচণ্ড অন্যমনস্ক অহনাও আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করলো। ঠিক এমন সময় ও আবার আঁতকে উঠে বলল,
একটা বাচ্চা, বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস না তোরা? সৌরভ আর সৃজনী মাথা নাড়ল, কিন্তু অহনার মুখ দেখে বোঝা গেল ওদের কথায় ও সন্তুষ্ট হতে পারল না। দ্বিধা জড়ানো স্বরে অহনা বলল, মনের ভুল হবে বা? সৃজনী হেসে বলল, আরে ধুর, সেটা নয়। শোন না, আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে পারি। তোরা নিশ্চয়ই আজ রাতে এখানে ঘুমাবি না। আর এরকম এক্সপিরিয়েন্স জীবনে আর কখনো হবে কি না কে জানে। তাহলে আজকের রাতটা কেন আমরা মেমোরেবল বানাবো না? আরে বাবা, বুড়ো বয়সে নাতি নাতনিদের শোনানোর মতো গল্প তো স্টকে রাখা দরকার। সৃজনী আর অহনাকে সকলে বেস্ট ফ্রেন্ড বলেই জানে, তাই সৃজনীর এই খোঁচা দিয়ে কথা বলাটা কারোর তেমন চোখে পড়ল না। কিন্তু সৃজনী অহনাকে হিংসে করে। সাহিত্যিকের সংজ্ঞা অনুযায়ী সৃজনী সুন্দরী। ওর ফর্সা গায়ের রং, মোমের মতো ত্বক, টানা টানা চোখ যে কোনো পুরুষের বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। কিন্তু অহনা তথাকথিত সুন্দরী না হলেও ওর বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং কথা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে। ক্যাম্পাসিংয়ে ওরা চারজনে একই কোম্পানিতে চাকরি পেলেও অহনার মাইনে ওদের থেকে বেশি। তারপর ওর কাজে সন্তুষ্ট হয়ে ওপর মহল থেকে 6 মাসেই ওর প্রমোশন করে দিয়েছিল। তাই সৃজনীর কোথাও একটা হীনমন্যতা কাজ করে ব্যাপারে। সৃজনীর কথা শুনে অহনা হেসে বলল, मैं यूं गई और यूं आई। অহনা সিঁড়ি দিয়ে উঠে কাঠের দরজাটা খুলে দিল। একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঝাপটা মারল ওর, যেন ইতিহাসের অনেক গোপন কথা হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইছে বাইরে। ভেতরটা যেন একটা কালো চাদরে ঢাকা। অহনা ফোনের টর্চ জ্বালিয়ে ভেতরে পা রাখল। মোবাইলের অল্প আলোয় খুব একটা ভালো করে দেখতে না পেলেও অহনা এটুকু বুঝতে পারল বাড়িটার মধ্যে আভিজাত্যের ছোঁয়া আছে। অহনা পায়ে পায়ে ভেতরে চলে এলো। দেওয়ালে আলো ফেলে যেটুকু দেখতে পেল তাতে অহনা বুঝল এটা জমিদার বাড়ির বৈঠকখানা ঘর। অহনা আন্দাজে বৈঠকখানার একপাশে থাকা একটা ঘরে ঢুকে গেল। অহনা অচিরেই দেওয়াল দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, আমি দেওয়াল পেয়ে গেছি, মোমবাতি জ্বালাচ্ছি। কিন্তু আমি ফিরে গেলে সৃজনীকে কান ধরে ভারতনাট্যম নাচতে হবে কিন্তু। অহনার কথা শুনে সৃজনীর ভুরু কুঁচকে উঠল। ওর প্রস্তাবটা একেবারেই মনে ধরেনি ওর। হঠাৎ একটা আর্ত চিৎকার ভেতর থেকে ভেসে এলো। গলাটা যে অহনারই সেটা চিনে নিতে ভুল হলো না ওদের। সময় নষ্ট না করে ওরা তিনজনে ভেতরে ছুটে গেল। বেশি দূর যেতে হলো না ওদের। দূর থেকে জ্বলন্ত মোমবাতি দেখে ওরা সেই ঘরে ঢুকে গেল। দেখল অহনা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রয়েছে মেঝেতে। ওরা অহনার পাশে বসে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করল। সোহম দৌড়ে বাইরে গিয়ে জল নিয়ে এসে ওর মুখে চোখে ছিটিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণের চেষ্টার পর অহনা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। উঠে বসেই ও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল সৃজনীকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে উঠল, আমি একটা লোককে দেখলাম জানিস, একটা লম্বা আর কেমন আগের দিনের জমিদারের মতো ড্রেস আপ করেছিল। মুখটা অন্ধকার ছিল বলে ঠিক দেখতে পাইনি, তবে দেওয়ালে ওর ছায়া দেখে বুঝতে পেরেছিলাম যে লোকটার গায়ে বেশ জোর। জানিস তো, আবার মনে হচ্ছিল আমি যেন 18 শতকের কোনো জমিদারি পরিবেশে দাঁড়িয়ে আছি। তোরা এবার তো বিশ্বাস কর, আমি স্বপ্ন দেখিনি, আমি মিথ্যে বলছি না। অহনা বারবার একই কথা বলে যাচ্ছিল। খুব অস্থির আর অশান্ত দেখাচ্ছিল ওকে। সৌরভ ওর এই অবস্থা সহ্য করতে পারছিল না। কলেজ জীবন থেকে অহনার প্রতি ওর বন্ধুত্বের চেয়ে বেশি এক ধরনের অনুভূতি আছে। ও সৃজনীর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এ সব কিছুই তোর জন্য হয়েছে সৃজনী। বারবার তোকে বলেছিলাম হাতির দঙ্গলের মধ্যে না যেতে। দেখ এখন কি হলো। এমনিতেই ও এখানে এসে অস্বস্তিতে ছিল, আর তার উপর তুই ওকে এমন একটা ডেয়ার দিলি। দেখ
আমরা সবাই জানি তোর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে ওকে নিয়ে, তাই বলে তুই। সৌরভ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সোহম হাত তুলে বলল, এই এই দয়া করে তোরা এবার চুপ কর। সারাদিন অনেক ধকল গেছে, যা তোরা ঘুমোতে যা, আমি বাইরে দাঁড়িয়ে থেকে তোদের পাহারা দেবো। এই আর কোনো কথা বলবি না কেউ, চ যা। ওরা আর কোনো কথা না বলে ঘুমোতে চলে গেল। সাল 1890, রঘুরাজপুর রাজবাড়ি। গ্রামের লোক সকাল থেকে ভিড় করে আছে জমিদার বাড়ির সামনে। গতকালই জমিদারের লোক গ্রামে ঢেড়া পিটিয়ে তাদের সকলকে এখানে আসতে বলে দিয়েছিল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে তারা এবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই পুজোর ধুতি ও খালি ঊর্ধ্বাঙ্গে একটা চাদর জড়িয়ে ওদের সামনে আসতেই গুঞ্জন থেমে গেল। একজন চাকর একটি চেয়ার টেনে এনে দিলে তাতে বসে রঘুবরণ বললেন, আজ আমি এখানে তোমাদের কিছু সুখবর দিতে ডেকেছি। সম্প্রতি কলকাতা থেকে খবর এসেছে যে কোম্পানি আমাকে আমার কাজে যার পর নাই খুশি হয়ে আমাকে রায় বাহাদুর উপাধি দিতে ডেকেছে। রঘুবরণ একজন চাকরকে কাছে ডেকে বললেন, আজ রাতে আমি পুজোয় বসব। প্রয়োজনীয় সমস্ত উপকরণ এবং একটা সুস্থ ছাগল যেন সময়ে প্রস্তুত থাকে। দেখো, ছাগলটার যেন কোনো খুঁত না হয়। একদম সুস্থ সবল একটি কালো পাঁঠা আমার চাই। মা আজ রাখতে রক্তপান করতে ইচ্ছুক। রঘুবরণ আরও নিচু স্বরে বললেন, পরের সপ্তাহে ইংল্যান্ড থেকে আমার বন্ধু স্থানীয় ফাদার জনসন আসবেন। তিনি বেশ কিছু বছর কলিকাতায় ছিলেন, আর তখন থেকেই আমরা যাকে বলে কিনা বন্ধু, বুঝেছ? তাই তার অভ্যর্থনায় যেন কোনো ত্রুটি না হয়। এই রঘুনারায়ণপুরের এস্টেটের সম্পত্তি বাড়াতে চাই আমি। এই রঘুনারায়ণপুরকে সমস্ত বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে রাখতে চায়। এই সব কথা রঘুবরণ কখনো প্রজাদের সামনে বলেন না। প্রজারা তাকে ভগবানের আসনে বসিয়েছে। সেই সূত্রেই ভগবানোচিত কিছু ভয় মিশ্রিত সম্ভ্রম জাগিয়ে রাখার জন্য তিনি এই সব কাজ আড়ালেই সারেন। তবে প্রজাদের চলে যেতে বললেও 3 জন যুবকের একটা দল আড়াল থেকে ওদের কথাবার্তা শুনছিল। পুরোটা শোনার পরে একজন যুবক বাকিদের বলল, আমি তোদের কয়েছিলাম জমিদার বাবু কোনো মানুষ নয়, পিশাচ। এইসব মন্ত্রতন্ত্রের জন্য জমিদার বাবু গ্রামের 3টি ছেলেকে বলি দিয়েছে, কিন্তু কারো সাহস নেই এই নিয়ে মুখ খোলার। গায়ের জোর, টাকার জোর আর গোড়াদের হাতের মুঠোয় রেখেছে বলেই এসব করতে পারছে। কথাবার্তার মাঝেই ওরা দেখল জমিদার বাবু উঠে বাড়ির ভেতরে চলে গেলেন। তাই ওরাও ওই স্থান ছেড়ে চলে গেল। বর্তমান সময় রঘুরাজপুর রাজবাড়ি। অহনা দেখল একজন অত্যন্ত সুপুরুষ, লম্বা এবং স্বাস্থ্যবান পুরুষ ধুতি পাঞ্জাবি পরে একটা অগ্নিকুণ্ডের সামনে এসে বসলেন। তার চারিদিকে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। আরেকজন লোক একটা বাটিতে করে কি একটা যেন তরল নিয়ে এসে আগের সুপুরুষ লোকটার মাথায় ধীরে ধীরে ঢেলে দিল। অহনা অবাক বিস্ময়ে দেখল লোকটার চুল থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেই তরল, যার রং লাল। রক্ত! ভয়ে অহনা চিৎকার করে উঠে বসল, আর তখনই ওকে ধাক্কা দিয়ে কে যেন ডেকে উঠল। অহনা, এই অহনা, ওঠ, দেখ পুলিশ এসেছে। ধর্মর করে উঠে বসল অহনা। তাকিয়ে দেখল সৃজনী ওকে ডাকছে। স্বপ্ন! কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখল। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, সোজা হয়ে বসতে পারছে না। এই রে, তো গা তো একবারে জ্বরে পুড়ে যাচ্ছে।
অহনার কপালে হাত দিয়ে সোহম আঁতকে উঠল। ওর কথা শুনে সৃজনীও ওর দেহের তাপ বোঝার চেষ্টা করল। অহনার খুব দুর্বল লাগছিল। ও সৌরভের কাঁধে ধীরে ধীরে মাথা এলিয়ে দিল। এদিকে সোহমের সাথে পুলিশের প্রবল বাকযুদ্ধ বেঁধে গেল। ও বারবার বলতে লাগলো, স্যার স্যার আপনারা একটু বোঝার চেষ্টা করুন স্যার, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়িটা পুরো খারাপ হয়ে গেছে স্যার। এখানে আসা ছাড়া আর আমাদের কোনো উপায় ছিল না স্যার। আমরা কি করে জানবো এই বাড়িতে বাইরের লোক আসার পারমিশন নেই? আপনারা আমাদের সমস্যাটা বুঝতে চাইছেন না স্যার, একটু বুঝুন। পুলিশ অফিসার বললেন, देखिए सर जी, আপনাদেরও বোঝা উচিত ছিল নাকি? আপনাদের এই কামের জন্য যদি কোনো রকম লোকসান হতো আপনাদের হতো, তাহলে তার জিম্মেদার তো আমাদের ওপরই আসতো না? হ্যাঁ? সোহম চিৎকার করে বলে উঠল, এই গলা নামিয়ে কথা বলুন। জানেন আমি কে? হ্যাঁ জানেন? একটা ফোন করবো থানা থেকে আপনার গদিটা সরে যাবে, বুঝেছেন? ওদের উত্তপ্ত বাদানুবাদের আভাস পেয়ে সৌরভ ভেতর থেকে বেরিয়ে এসে, চুপ কর, আমাকে কথা বলতে দে এবার। তারপর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি আমার বন্ধুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে রাতে এত কিছু হয়ে গেছে যে আমরা সবাই খুব চিন্তায় আছি। আমাদের একজন বন্ধু খুব অসুস্থ। আপনারা আমাদের এখান থেকে প্লিজ নিয়ে চলুন। তুমুল বাগবিতণ্ডার পরে পুলিশের একজন কনস্টেবল ওদের গাড়িটা ঠিক করে দিলে ওরা ওই জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। এখন আর কেউই কোনো কথা বলছে না, সকলের মুখই গম্ভীর হয়ে আছে। অহনা শুধু একটা কথাই ভাবছিল, সে যা দেখেছে তা কোনোভাবেই স্বপ্ন নয়। সব কিছু এত স্পষ্ট যে তাকে হ্যালুসিনেশন ভাবতে অসুবিধে হয়। একবার না হয় সে স্বপ্ন দেখেছে, কিন্তু যখন সৃজনীর দেওয়া ওই বোকা বোকা ডেয়ারটার সময় যা দেখেছিল সেটা সত্যি, নির্জলা সত্যি। তবে কি ওই জমিদার বাড়িতে কিছু আছে? অন্যমনস্ক অহনা ভাবনার জাল ছিন্ন করে এবার সামনের দিকে তাকালো আর দেখল একটা ঘন কালো ধোঁয়ায় তৈরি অবয়ব ঠিক যেন গাড়ির সামনে ভাসছে। এক্ষুনি ধাক্কা লাগবে গাড়িটার। অহনা চিৎকার করে বলে উঠল, গাড়ি থামা, এক্ষুনি গাড়ি থামা। সোহম আচমকা ব্রেক কষে বলল, কি হয়েছে? অহনা ভয়ে ভয়ে বলল, একটা ছায়া ছায়া মতো অবয়ব আমি গাড়ির সামনে দেখলাম। ওটা যেন গাড়িতে ধাক্কা মারতে এগিয়ে আসছিল। তাই ওই একই অবয়ব আমি জমিদার বাড়িতেও দেখেছি। ও ও যেন আমাদের পিছু নিয়েছে, আমাদের ছাড়বে না, ও আমাদের শেষ করে দেবে। অহনা আবার জ্ঞান হারিয়ে সৌরভের কোলে ঢলে পড়ল। অহনাকে ডাকতে ডাকতে ও বলতে লাগলো, অহনা, কিচ্ছু হবে না তোর অহনা, আমরা আছি তো বল। ওখান থেকে ফেরার প্রায় সপ্তাহখানেক পর সৃজনী অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আজ একটু তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে। অন্যান্য দিন একটু দেরিতে অফিস গিয়ে 7টা নাগাদ বেরিয়ে এলেও সমস্যা হয় না, কিন্তু আজ ওদের অ্যানুয়াল অ্যাপ্রিজাল আছে। কর্পোরেট সেক্টরে চাকরি করা প্রতিটা মানুষের কাছে এই দিনটার গুরুত্ব নিজের জন্মদিনের চেয়েও বেশি। সৃজনী অফিসের কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তাই নিজের স্কুটি নিয়েই ও বেরোয়। ওর সাথে যে মেয়েটা থাকে সে আবার একজন বিমান সেবিকা। স্কুটির চাবি নিয়ে বেরোবার সময় সৃজনী দেখল সারা রাত কাজ করে এসে মেয়েটা অসাড়ে ঘুমোচ্ছে। ওকে আর না ডেকে স্পেয়ার কি নিয়ে নিচে নেমে পার্কিংয়ে স্কুটিতে স্টার্ট দিল। যেতে যেতেই শুনতে পেল ব্যাগের ভেতর থেকে ওর ফোনটা বাজছে, কিন্তু এখন ফোন ধরার উপায় নেই বলে সৃজনী স্কুটি চালানোতেই মন দিল। কিন্তু বেশিক্ষণ এই অবস্থা চলল না। ব্যাগের ভেতর ফোনটা বারবার বাজতে লাগলো। বিরক্ত সৃজনী স্কুটিটা একপাশে দাঁড় করিয়ে ফোন বের করে দেখল অহনা ফোন করছে। ওখান থেকে ফেরার পর থেকেই মেয়েটা 1 সপ্তাহ ধরে অসুস্থ ছিল। সৃজনী ফোন কানে চেপে ধরে বলল, অহনা, কেমন আছিস তুই? আচ্ছা শোন না, আমি এখন রাস্তায় আছি, অফিস যাচ্ছি, তোকে একটু পরে ফোন করছি, ওকে? কিন্তু ফোন রাখার আগেই ওদিক থেকে অহনা বলে উঠল, হ্যালো, না না না, শোন, ফোন রাখিস না প্লিজ। হ্যালো সৃজনী, স্কুটি চালাস না প্লিজ, অ্যাক্সিডেন্ট হবে। সৃজনী, আমি দেখেছি রে, আমি দেখেছি।
অহনার কথাগুলো কেমন কেটে কেটে আসছিল। বাকি কথাগুলো শুনতে না পেলেও সৃজনী শুধু স্কুটি চালাস না কথাটা স্পষ্টভাবে শুনতে পেয়েছিল। ফোনটা কেটে আরেকবার ওকে ফোন করবে ভাবলো, কিন্তু তারপরেই মন পরিবর্তন করলো। এখন রাস্তায় দাঁড়িয়ে অহনাকে ফোন করে বোঝাতে গেলে অফিস যেতে দেরি হয়ে যাবে। এমনিতেই ওখান থেকে ফেরার এতদিন পরেও মেয়েটা ট্রমা কাটেনি। কবে যে অহনা পুরোপুরি সুস্থ হবে? মনের মধ্যে হাজারটা চিন্তা নিয়ে ব্যাগে ফোনটা রাখছিল বলে খ্যাপা ষাঁড়ের মতো ওর দিকেই তেড়ে আসতে থাকা ট্রাকের গর্জনটা ও শুনতে পায়নি। যখন পেল তখন আর ওই দানব ওকে কোনো সুযোগ দেয়নি। শুধু একটা গেল গেল রব আর চেতনা হারিয়ে ফেলা শব্দই শেষ মুহূর্তে শুনতে পেয়েছিল সৃজনী। হেলমেটটা পড়েছিল সৃজনী, তাই শুধু মাটিতে স্কুটি সহ পড়ে যাওয়ার একটা তীব্র ঝাঁকুনি অনুভব করতে পেরেছিল। হাত ও পায়ে তীব্র ব্যথা নিয়ে ধীরে ধীরে অচৈতন্য হয়ে যায় সে। অফিসে সৌরভের আরেক নাম লেট লতিফ। ও কোনোদিনই সময় অফিসে আসতে পারে না। প্রথম দিকে ওদের ম্যানেজার খুব বকতেন এই নিয়ে, কিন্তু এখন তিনিও ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন। শুধু ও কাজ খুব ভালো করে আর ডেডলাইন কখনো মিস করে না বলে ওকে এখন আর কিছু বলে না। আজ অ্যানুয়াল অ্যাপ্রিজাইলের দিনেও ও দেরি করে ফেলেছে, কিন্তু রাস্তার ওপরে মানুষের ওই জটলা দেখে ও রিফ্লেক্স অ্যাকশনেই বাইক দাঁড় করালো। ভিড় ঠেলে ভেতরে গিয়ে চৈতন্যহীন সৃজনীকে দেখে সৌরভ আর কিছু বলতে পারল না। হাঁটু গেড়ে ওর পাশে বসে ও বারবার ওর নাম ধরে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা অ্যাম্বুলেন্স এসে সৃজনীকে নিয়ে গেল। ওদের অফিসের সাথে এই নার্সিংহোমের টাই আপ আছে, তাই সবটা এত তাড়াতাড়ি হলো। খবর পেয়ে অহনা আর সোহমও এসে পৌঁছল। সৃজনীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। ওর এখনও চিকিৎসা চলছে। ভালো খবরের আশায় ওরা বাইরে অপেক্ষা করতে লাগলো। অস্থির অহনা বলে উঠল, যেদিন থেকে আমরা এই ট্রিপ থেকে ফিরেছি সেদিন থেকে আমাদের সাথে কিছু না কিছু হয়েই চলেছে। ওর কথার কেউ কোনো উত্তর দিল না। ঘণ্টাখানেক পর ডাক্তার এসে বললেন, উনি এখন ঠিক আছেন, আর ঘন্টাখানেক পর আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। বাকি সোনার মাথায় হেলমেটটা ছিল। একটু যেন হাঁপ ছেড়ে বাঁচল সকলে। অহনা বিষণ্ণ মুখে বলল, না রে, তোরা ঠিক বুঝতে পারছিস না। আজ আমি যখন ঘরে বসেছিলাম তখন কয়েকটা আবছা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল জানিস। আমি দেখলাম রাস্তার ধারে স্কুটি নিয়ে সৃজনী দাঁড়িয়ে আছে। একটা ধূসর রঙের ধোঁয়া ওর পাশে যেন ঘুরপাক খাচ্ছে। একটা ট্রাক পিছন থেকে আসছে। ট্রাকটা বারবার হর্ন দিচ্ছে, কিন্তু কানে হেডফোন থাকায় শুনতে পেল না ও। হঠাৎ ট্রাকটা এসে সোজা স্কুটিতে। ভয়ে ভয়ে চোখ বুজে ফেলল অহনা। সৌরভ ওকে আশ্বস্ত করে বলল, অহনা, কিচ্ছু হবে না তোর অহনা। আমরা আছি তো বল। ওরা তিনজন একসাথে সৃজনীকে দেখতে গেল। সাধারণত ভিজিটিং আওয়ার্স ছাড়া কাউকে দেখা করতে দেওয়া যায় না, কিন্তু অফিসের যোগসূত্র ছাড়াও সোহমের এখানে অন্য চেনা জানা আছে, তাই কিছুক্ষণের জন্য নিয়মের ব্যতিক্রম ঘটল। সৃজনীর হাত ও পায়ে ভালোই চোট লেগেছে। একটা ঘোরের মধ্যে ছিল সৃজনী, তাও ওদের দেখে বলল, এখানে কতদিন থাকতে হবে রে? আমার এখানে একটুও ভাল লাগছে না, প্লিজ আমাকে নিয়ে চল। অহনা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এভাবে তোকে দেখতে আমার ভালো লাগছে না। অফিসে সর্বক্ষণ হইচই করা আমার বন্ধু সৃজনীকে ফেরত চাই আমি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। কষ্ট সত্ত্বেও হেসে উঠে সৃজনী বলল, জানিস, মেয়েদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সবচেয়ে ভালো ব্যাপার কি ঘটে? প্রচুর ছেলের অ্যাটেনশন পাওয়া যায়। আর তাই যদি আমাদের নতুন ম্যানেজার ম্যাডাম অহনা আমার 7 দিনের ছুটি মঞ্জুর করে দেন, তাহলে এই ব্যাপারটা আমি আরও ভালো করে উপভোগ করতে পারি। অসুস্থতার মধ্যেও মজা করার অভ্যেসটা ছাড়েনি সৃজনী। অহনার নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নির্বাচিত হয়েছে, কিন্তু এখনও কিছু স্থির হয়নি। অহনা নরম স্বরে বলল, তোর সুস্থতাই আমার প্রথম চাওয়া।
নতুন ডেজিগনেশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু তোর সুস্থ হয়ে অফিসে আসাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অহনার কথার কোনো উত্তর দিল না সৃজনী। সোহমের দিকে তাকিয়ে বলল, তোর আর কোথায় কোথায় কন্ট্যাক্টস আছে বলবি ভাই? প্রথমে সেদিন পুলিশের সাথে ঝামেলা করলি, আবার আজ তিনজন একসাথে আমার সাথে দেখা করতে চলে এলি। কোন জমিদার বাড়ির ছেলে রে তুই? ওদের হাসি ঠাট্টায় কান দিতে পারেনি অহনা। বিস্ফারিত ও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে পাশের বেডের রোগীর দিকে। হঠাৎ অহনা চিৎকার করে বলে উঠল, প্লিজ ওই ইঞ্জেকশনটা ওকে দেবেন না, ওর হার্ট খুব দুর্বল, এটা ও নিতে পারবে না। না, এটা হসপিটাল, কেন এরকম করছিস? তুই এখনো হ্যালুসিনেট করছিস? আয়, বাইরে আয়। অহনা কেঁদে উঠে বলল, আমি হ্যালুসিনেট করছি না, তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আমি আরো একটা মৃত্যু দেখতে পারবো না। আমি জানি না, আমি সত্যিই জানি না কোথা থেকে এসব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি জানি না, কিন্তু সেগুলো সব সত্যি হয়ে যাচ্ছে। প্লিজ আমার কথাটা শোন। অহনার কথা শেষ হওয়ার সাথে সাথে একজন নার্স ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসে আরেকজন নার্সকে ডেকে বলল, এক্ষুনি ডক্টর চ্যাটার্জিকে ডাকো। 102-এর পেশেন্ট কেমন করছে? এতক্ষণ ঠিকই ছিলেন, কিন্তু হঠাৎ করে এই বয়স্ক ভদ্রলোকের শরীর আরো খারাপ হচ্ছে। কেন এমন হলো বুঝতে পারছি না। অহনা এবার চিৎকার করে বলে উঠল, দেখলি তোরা? সৃজনীকে নিয়ে যেটা দেখেছি তার ফলস্বরূপ ও এখন হসপিটালের বেডে শুয়ে আছে। আর ওই বয়স্ক ভদ্রলোকের ব্যাপারে আমার কথা সত্যি হলো তো? মৃত্যুগুলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার যে নিজেকে কতটা অসহায় লাগছে তোদের বলে বোঝাতে পারবো না। তোরা আমায় নিজেদের বন্ধু বলিস, অথচ আমার একটা কথাও বিশ্বাস করছিস না। কেন বল, কেন? অহনা কাঁদতে কাঁদতে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল। স্থানুর মতো সেখানে দাঁড়িয়ে রইল সৌরভ আর সোহম। এমন সময় সেই নার্সটা বেরিয়ে এসে বলল, বেড নাম্বার 102-এর পেশেন্ট মারা গেছেন। ডাক্তারবাবুর দেওয়া ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরই। সাল 1890, রঘুরাজপুর। গ্রামের চণ্ডীমণ্ডপে ছেলে বুড়োর দলটা অনেকক্ষণ ধরে বসে থেকে এবার উসখুস করা শুরু করল। তখন ওদের মধ্যে থেকে একজন নেতা গোছের যুবক উঁচু একটা বেদির ওপর দাঁড়িয়ে বলে উঠল, আমাদের সাথে যা হচ্ছে তার এবার শেষ হওয়া উচিত। আর কতদিন আমরা এরকম অত্যাচারিত হব? প্রায় নিত্যদিন জমিদারের পোষা লেঠেলরা এসে আমাদের কষ্টার্জিত টাকা, শস্য, বীজ দান কেড়ে নিয়ে যায়। গত কয়েক মাসে কতজন গ্রামবাসী নিরুদ্দেশ হওয়ার পর তাদের ছিন্ন ভিন্ন লাশ নদীর ধারে ফসলের খেতে পাওয়া গিয়েছে। কিন্তু আমরা করছিটা কি? কিচ্ছু না, চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছি। কিন্তু আমরা আর হাত গুটিয়ে বসে থাকবো না, আমাদের আরও সাবধান হতে হবে। আমার মন বলছে এবার আরও খারাপ কিছু হতে চলেছে। ঘরের বউ বাচ্চাকে সামলে রেখো করে। ওদের সভা ভেঙে গেল। সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে নিজেদের ঘরে চলে গেল। রাত বাড়তেই একটা নিস্তব্ধতার চাদর ধীরে ধীরে গুঁড়ি মেরে নেমে এলো গ্রামের মাটিতে। জমিদারের পোষা 3 জন লেঠেল বেড়াল পায়ে একটা কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। একজন লেঠেল ফিসফিস করে বলল, সাবধান, আজকের কাজটা যেন কোনোভাবেই ভেস্তে না যায়। কাজটা ঠিকঠাক না হলে কিন্তু জমিদারবাবু আমাদের জ্যান্ত কবর দিয়ে দেবে, খেয়াল থাকে যেন। হঠাৎ করেই ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলে উঠল। তাদের পেছনে একটা লোক ধারালো কুঠার হাতে দরজা আগলে দাঁড়িয়ে বলল, আমি জানি তোমরা কি নিতে এসেছো, তাই তোমাদের জালে ফাঁসাতে এসব করেছি। অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। কথা বলতে বলতে লোকটা কুঠার হাতে এগিয়ে এলো লেঠেলদের দিকে। বর্তমান সময়। অহনা ওর অফিসের কিউবিকালে বসেছিল। সম্প্রতি ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে উত্তীর্ণ হয়েছে। ও যদিও এই পোস্টের অধিকারী অল্প কয়েকদিনের জন্যই, তবে
নতুন কিছু শিখতে পারবে এই আশাতেই সুযোগটা লুফে নিয়েছে। তবে এখন একা একা বসে একটা কথাই ভাবছিল, ওর সাথে এগুলো ঠিক কি হচ্ছে। অফিস এখন মোটামুটি ফাঁকাই বলা চলে। কিছু দরকারি ক্লায়েন্ট রিপোর্ট তৈরি করার জন্য ওকে আজ এতক্ষণ থাকতে হচ্ছে, কিন্তু মন দিয়ে সেই কাজটা করতে পারছে কই। বারবার চিন্তারা এসে দখল করে নিচ্ছে ওর সব মনোযোগ। একটা জিনিস সবাই যতই এড়িয়ে যাক, এটা তো ঠিক যে ওইখান থেকে ঘুরে আসার পর থেকে এসব শুরু হয়েছে। একলা ঘরে বসে থাকতে থাকতে হঠাৎ অহনার মনে হলো ওর পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। চকিতে একবার পেছনে ঘুরল, না, কেউ তো নেই। নিশ্চয়ই ওর মস্তিষ্কের কল্পনা। কিন্তু কান্নার শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে, একটা বাচ্চা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। হ্যাঁ, ওই তো, কোনো ভুল নেই। ভয়ে অহনার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। একটা ঠান্ডা হাওয়ার ঝলক ওর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। অহনা পেছন ঘুরে দেখল একটা কালো ধোঁয়া দিয়ে তৈরি অবয়ব ঠিক ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে। গমগমে গলায় সে বলল, তুমি আমার দৃষ্টি পেয়েছ, যেটা আমি দেখি সেটাই তুমি দেখতে পাও। চিৎকার করে অহনা কেবিন ছেড়ে দৌড়ে বেরিয়ে আসতে গেল, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। ওই অবয়বটা যেন হাওয়ায় ভর দিয়ে এগিয়ে আসছে ওর দিকে। অহনা নিজের সর্বশক্তি লাগিয়ে দিল। আচমকা দরজাটা খুলে যাওয়ায় টাল সামলাতে না পেরে অহনা পড়ে যাচ্ছিল, তখনই একজোড়া বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরল ওকে। সৌরভ ওকে সোজা করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, অহনা, কি হয়েছে? তুই এরকম পাগলের মতো করছিস কেন? অহনা নিজের শেষ সম্বল হিসেবে খড়কুটো আঁকড়ে ধরার মতো সৌরভকে আঁকড়ে ধরে বলল, আমি জানি কি হয়েছে আর কি হতে চলেছে, কিন্তু তোরা তো কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছিস না। আমি আর কার কাছে যাব? অহনাকে দেখে সৌরভের বুকটা মুচড়ে উঠল। অহনা জানে না ওকে কতটা ভালোবাসে সৌরভ। ওকে কষ্ট পেতে দেখলে ওর কষ্ট লাঘব করার জন্য পৃথিবী তোলপাড় করে দিতে ইচ্ছে হয়। সৌরভ বলল, আমার কাছে আসবি? আমি শুনবো তোর সব কথা। আমি তোকে বিশ্বাস করি। অহনা কান্না জড়ানো গলায় বলল, যেদিন প্রথম ওই রঘুরাজপুর জমিদার বাড়িতে আমি প্রথম পা দিয়েছি, সেদিন থেকেই শুরু হয়েছে এসব। এই সব কিছু শেষ করতে হলে আমাকে আবার ওখানে যেতে হবে। আমি আমি সেসব জিনিস দেখতে পাই যা আমার দেখার কথা নয়। ওই মৃত্যু মিছিল আমি আর দেখতে পাচ্ছি না রে। আমাকে নিয়ে যাবি রে ওখানে একবার, প্লিজ প্লিজ। সৌরভ দুহাতে অহনার মুখ তুলে ধরে বলল, তুই আয়, আমি বাইক বের করছি। সৌরভ অহনাকে ছেড়ে নিচে চলে এলো। একজন সিকিউরিটিকে দিয়ে অহনা নিজের জিনিসপত্র কেবিন থেকে বের করিয়ে আনলো। ওই ঘরে নিজের ঢোকার সাহস আর হলো না। অফিস ক্যাম্পাস থেকে সৌরভের বাইকটা যখন অহনাকে নিয়ে বেরিয়ে এলো, তখন সন্ধে 7:10। এখান থেকে রঘুরাজপুর গ্রামে যেতে কমপক্ষে 5 ঘন্টা সময় তো লাগবেই। কিন্তু সৌরভ এত কিছু ভাবার অবস্থায় ছিল না। অহনার জন্য সব কিছু করতে পারে। আধ ঘন্টা পরে সৌরভের বাইক শহরের হাইওয়ে দিয়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটল। বাইকের পেছনে বসে অহনার দু চোখে ঘুম নেমে আসছিল, কিন্তু জোর করে চোখ টেনে খুলে রাখল সে। প্রায় 2 ঘন্টা হলো তারা যাত্রা শুরু করেছে। সৌরভের বাইক এখন দুপাশের ক্ষেতের মাঝখানে সরু মেঠো পথ ধরে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। বাইকের হেডলাইট সামনের অন্ধকার রাস্তায় পথ দেখাচ্ছে। হঠাৎ মাঠের মধ্যে একটা লোককে বসে থাকতে দেখল। একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। আস্তে আস্তে লোকটা জ্ঞান হারিয়ে পড়ে গেল। লোকটার মুখটা দেখতে পেয়ে ভয়ে ভয়ে আর্তনাদ করে উঠল অহনা। আচমকা ব্রেক কষে বাইক দাঁড় করিয়ে দিল সৌরভ। কি হলো অহনা? কি হলো? কি হলো? তুই এরকম চিৎকার করে উঠলি কেন? অহনা ভয়ার্ত গলায় বলল,
সৌরভ, সৌরভ, ওই লোকটা, লোকটা! এখান থেকে ফিরে চল সৌরভ, নইলে তোকেও আমি হারিয়ে ফেলবো। হঠাৎ একটা ছায়া এসে ওদের বাইকের সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখলো সেই লোকটা যে ওদের এই জমিদার বাড়িতে পা দিতে বারণ করেছিল। লোকটা সৌরভের একেবারে কাছে এসে বলল, আমি তোমাদের বলেছিলাম ওই বাড়িতে না যেতে, তাও তোমরা গেলে। ওই বাড়িটা অভিশপ্ত। তোমরা এখনকার শহরের ছেলে বুলেরা দুপাতা লেখাপড়া শিখে সব কিছুকেই অগ্রাহ্য করো। এই রঘুরাজপুরের প্রত্যেকটা ধুলো কোণাতে অভিশাপ মিশে আছে, অভিশাপ। অহনা ওই বৃদ্ধকে প্রথমবার দেখল। ও বাইক থেকে নেমে তার সামনে গিয়ে বলল, আপনি কে আমি বা আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। সব কথা আপনাকে খুলে বলা যায়। এখান থেকে ফিরে যাওয়ার পর আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমার দেখার কথা নয়। ভবিষ্যতের কিছু ভয়ানক ঘটনা ছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠছে, আর সেগুলো সব সত্যি হয়ে যাচ্ছে। আপনি কি বলতে পারবেন আমার সাথে কেমন কেন হচ্ছে? সৌরভ ততক্ষণে বাইক থেকে নেমে এসেছে। বৃদ্ধ লোকটি রাস্তার পাশে একটি পাথরের উপর বসে বললেন, বেশ, তোমাদের সব বলবো আমি। সবটা জানার দরকারও তোমাদের। এবার একটু কেশে নিয়ে লোকটা বলতে শুরু করলো, সময়টা 1890 সাল নাগাদ। ব্রিটিশরা তখন পুরো দমে দেশে জাঁকিয়ে বসে শাসন করছে। সেই সময় দেশের স্বাধীনতার জন্য বীর সন্তানেরা নিজেদের জীবনের তোয়াক্কা না করে সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করতো না। তেমনই এই ভারত মায়ের এমন কিছু কুলাঙ্গার সন্তান ছিল যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই সমস্ত সন্তানদের ধরিয়ে দিতে দ্বিধা করতো না। সেই সব বিশ্বাসঘাতকদের মধ্যে প্রথমেই যার নাম নেওয়া যায় তিনি হলেন এই রঘুরাজপুরের জমিদার রঘুবরণ। টাকা, ক্ষমতা আর ইংরেজদের স্নেহধন্য লাভ করার জন্য এমন কোনো কাজ নেই যা লোকটা করতে পারত না। চারিদিকে তার বসার লোক ছিল যারা গোপনে ওই স্বাধীনতা সংগ্রামীদের দলে মিশে তাদের থেকে সব খবর নিয়ে এসে সে খবর এনে দিত রঘুবরণকে, আর তিনি সেসব খবর তুলে দিতেন ব্রিটিশদের কানে। এমন করতে করতে ব্রিটিশদের সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি হিসেবে তাদের আস্থা অর্জন করলেন তিনি, এবং রায় বাহাদুর উপাধিও লাভ করলেন। তার জমিদারি রায় আগের থেকে অনেক বেড়ে গেল। গ্রামের সকলে বলা বলি করতো শুধুমাত্র ইংরেজদের তাবেদারি করেই তার এত বারবরন্ত হয়নি, এর পিছনে অন্য কারণও আছে। রঘুবরণ অপদেবতার সাধনা করতেন। তিনি শুধু জমিদার নয়, একজন হাকিনী তন্ত্রের সিদ্ধ পুরুষও ছিলেন। শ্মশানকালীর মন্দিরে নিজের হাতে নরবলি দিতেন তিনি, কিন্তু এত কিছুও গ্রামবাসীর জন্য কম পড়ে গিয়েছিল হয়তো। তাই তার আমন্ত্রণে রোম দেশের ভাটিকান সিটি থেকে একজন পোপ এসে তার আতিথ্য গ্রহণ করলেন। তার নাম ছিল ফাদার জনসন। তিনি তাদের ধর্মের শয়তানের উপাসক ছিলেন। ফাদার জনসন আবার ইলুমিনাতি নামের একটি গোপন দলের সদস্য ছিলেন। এই দলের উপাস্য ভগবান যিশু নয়, ছিলেন নরকের প্রহরী শয়তান। এমনকি ওরা একবার শয়তানকে আহ্বানও করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। কিন্তু রোমের সেই চার্চে তাদের এই কার্যকলাপ ধরা পড়ে যায়। বাকিদের শাস্তি হলো ফাদার জনসন কোনোভাবে পালিয়ে ভারতে আসেন। ভারতে এসে তার সাথে কিভাবে রঘুবরণের আলাপ হয় তা জানা যায়নি, কিন্তু দুই শয়তান যেন নিজেদের যোগ্য দোষর খুঁজে পেলেন। একদিন ফাদার রঘুবরণকে বললেন, রঘুবরণ, তুমি তোমাদের ওই দেবীকে যে নররক্ত দান করেছ তাতে কিছু ক্ষমতা তোমার আয়ত্তে থাকবে, কিন্তু তুমি যদি পৃথিবীর ক্ষমতাবান মানুষের মধ্যে একজন হতে চাও তাহলে তার সামনে তোমার মাথা নত দিয়ে করতেই হবে। রঘুবরণ অবাক হয়ে জিজ্ঞেস করল, কে?
কার কথা বলছো তুমি? ফাদার জনসন অল্প হেসে বললেন, এই দুনিয়া যার হওয়ার কথা সেই শয়তানের। লোভে চকচক করে উঠল রঘুবরণের দু চোখ। কি করতে হবে আমাকে? হ্যাঁ, খুব কঠিন কিছু নয়। একেবারে না হলেও 3 বারে বা 5 বারে তোমাকে 100টা সদ্যজাত শিশুর টাটকা উষ্ণ রক্ত একটা পাত্রে উৎসর্গ করতে হবে। 100টা শিশুর রক্ত উৎসর্গ করতে পারলেই 2 লোকের মধ্যেকার দরজাটা খুলে যাবে। হ্যাঁ, আর সেখান থেকে উঠে আসবেন শয়তান। তবে এই রক্ত উৎসর্গ করতে হবে ঠিক মধ্যরাতে, এর আগেও না পরেও না। যেদিন তুমি 100 নম্বর শিশুর রক্ত উৎসর্গ করবে সেই দিনই এই দরজাটা খুলে যাবে। আর যখন সেই দরজা দিয়ে উঠে আসবেন নরকের রাজা, তখন যে তাকে এই দরজা খুলে দিয়েছে তাকে তিনি নিজের সমস্ত ক্ষমতা উজাড় করে দেবেন। আর আর গোটা পৃথিবীর মানুষ এসে লুটিয়ে পড়বে তার পায়ে। ধন সম্পদে ভরে উঠবে তোমার কোষাগার। ফাদারের কথা শুনে জমিদারের মুখটা কুটিল হাসিতে ভরে উঠেছিল। যেদিন থেকে এই নিয়মের কথা শুনেছেন সেদিন থেকে নিজেকে সবচেয়ে ক্ষমতাবান মানুষ বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন রঘুবরণ। তার লিটল বাহিনী একটার পর একটা সদ্যজাত শিশুকে চুরি করে এনে তুলে দিয়েছেন তার হাতে। তিনি প্রথমে তাদের শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারপর তাদের রক্ত একটি বিশেষ আয়তকার চক্রবহে নিবেদন করে। ক্রমে রঘুরাজপুর ছাড়িয়ে শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা পাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল। লোকে সব জেনেও সব বুঝেও ভয় মুখ খোলার সাহস পায়নি। গ্রামবাসীদের প্রতি এই অত্যাচার রঘুবরণ ততদিন পর্যন্ত চালিয়ে গেলেন যতদিন না 99টা শিশুর বলি হয়ে যায়। এখন শুধু আর একটা শিশুর রক্ত নিবেদন করা বাকি। কিন্তু তার আগে থেকেই জমিদার যেন চারপাশে বাচ্চাদের কান্না শুনতে পেতে লাগলেন। একদিন তিনি নিজের প্রিয় আরামকেদারায় বসে গান শুনছেন। হঠাৎ মনে হলো তার মাথার উপর টপ টপ করে রক্ত পড়ছে। ভয় পেয়ে তিনি মূর্ছা গেলেন। ফাদার তখন জমিদার বাড়িতেই ছিলেন। জ্ঞান ফিরলে রঘুবরণ তাকে সব কথা জানালে ফাদার গম্ভীর মুখে বললেন, এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। আর মাত্র একটা বাচ্চার রক্ত নিবেদন করা বাকি। সেটা করতেই সে রাতে আবার লিটলরা গ্রামের একটা বাড়িতে হানা দেয়। কিন্তু এই সময় গ্রামবাসীরা আরো বেশি সতর্ক হয়ে উঠেছে। আগের বারের মতো তারা আর ঘুমিয়ে পড়েনি। ওদের ফাঁদে ফেলার জন্য তারা প্রস্তুত হয়েই ছিল। লিটলরা বাড়িতে ঢুকতেই তারা তাদের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলল। কথাতেই আছে, সহ্য করতে করতে যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ ঘুরে দাঁড়ায়। রঘুরাজপুরের গ্রামবাসীদের ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছিল। নয়তো দুর্দণ্ড প্রতাপ জমিদারের বিরুদ্ধে চাষাবাদ করে খাওয়া মানুষগুলোর এতদিনে তো চোখ তুলে কথা বলার সাহসটুকুও ছিল না। বাচ্চা চুরি করতে আসা লিটলদের শেষ করে দিয়ে উন্মত্ত গ্রামবাসীরা এবার জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের প্রত্যেকের হাতে ধরা কুড়ুল, দা, কাটারি, এমনকি কেউ কেউ ধান কাটার হেঁসো অবধি নিয়ে এসেছে। জমিদার বাড়ি পাহারা দেয় যে লিটলরা, সেই বাহিনীতে লোক সংখ্যা ছিল 10 আর তাদের আক্রমণকারী গ্রামবাসীদের সংখ্যা 500। এতজন অস্ত্রধারী মানুষের সাথে তারা পেরে উঠল না। আধ ঘন্টা পরেই গ্রামবাসীরা তাদের মৃতদেহের উপর দিয়ে উঠে জমিদার বাড়িতে প্রবেশ করল। পুজোর ঘরে রঘুবরণ 100তম বাচ্চাটির জন্য অপেক্ষা করছিলেন। গ্রামবাসীরা যখন তাকে আক্রমণ করলো তখন তিনি নিজেকে বাঁচাতে একটি তলোয়ার হাতে প্রতি আক্রমণ করলেন। তিনি একাই 4-5 জনকে মেরে ফেললেন। কপালের খাম মুছে বললেন, আমার সব সাধনা, সব পরিশ্রম পণ্ড করে দিলি তোরা।
আমার সর্বশক্তিমান হওয়ার এই সাধনা আমি তো এইভাবে নষ্ট হতে দেব না, কখনো না। জমিদারের কথা শেষ হওয়ার সাথে সাথেই একজন গ্রামবাসী কুড়ুল দিয়ে পেছন থেকে তার পিঠে আঘাত করলো। তলোয়ার হাত থেকে খসে বলল রঘুবরণের। হ্যাঁ, সেই অবস্থাতে তিনি হাত বাড়িয়ে একজনের গলা টিপে ধরতে গেলেন। তখনই একজন হেঁসোটা ধান কাটার মতো চালিয়ে দিল তার গলায়। একটা সরু সুতোর মতো রক্তের রেখা ফুটে উঠল তার গলায়। মাটিতে পড়ে গিয়েও রঘুবরণের দেহটা ধর পড়িয়ে উঠে একেবারে স্থির হয়ে গেল। কয়েকজন মিলে তার মৃতদেহটা ধরাধরি করে নদীর চড়ায় পুঁতে দিল। এতক্ষণ একটানা কথা বলে হাঁপিয়ে গেছিল লোকটা। চুপ করে থেকে একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন। রঘুবরণ 100তম বাচ্চাটির রক্ত তাকে নিবেদন করতে না পারায় প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, কিন্তু 99টা শিশুর রক্ত পেয়ে শয়তান এই পৃথিবীতে এসে উপস্থিত হন। কিন্তু তার গতিবিধি ওই জমিদার বাড়িতেই সীমাবদ্ধ হয়ে রইল। শয়তানের অনেকগুলো ক্ষমতার মধ্যে একটি হলো সে ভবিষ্যৎ দেখতে পায়, আর আগত মৃত্যু তার চোখে ধরা দেয়। তুমি যখন ওই জমিদার বাড়িতে প্রবেশ করো তখন নিজের অজান্তেই তুমি সেই চক্রের মধ্যে গিয়ে দাঁড়াও, যেখানে রঘুবরণ ওই 99টা শিশুর রক্ত নিবেদন করে। শয়তানের অধিষ্ঠানে গিয়ে দাঁড়াতেই শয়তানের একটা অংশ তোমার মধ্যে চলে আসে, আর তার জন্যে তুমি নিজের কাছের লোকদের মৃত্যু দেখতে পাচ্ছ। যে কালো ধোঁয়ার অবয়ব তুমি দেখছো সেটা আর কেউ নয়, স্বয়ং জমিদার রঘুবরণ। তোমাকে আধার বানিয়ে শয়তান ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, তাই জমিদার তোমার পিছু ছাড়ছে না। যতক্ষণ না 100তম বাচ্চাটি রক্ত নিবেদন করা হচ্ছে ততক্ষণ এসব কিছু বন্ধ হবে না। তবে আরও একটা উপায় আছে, তোমরা কি করতে পারবে? সৌরভ একটু সময় নষ্ট না করে বলে উঠল, হ্যাঁ পারবো, সব করতে পারবো, সব কিছু করতে পারবো। আপনি শুধু বলুন কি করতে হবে। লোকটা বলল, নদীর চড়ায় বোতা আছে জমিদারের দেহ। তার দেহ তুলে এনে নিজে হাতে তার সৎকার করতে পারলেই এসব থেকে মুক্তি পাবে। 100 বছরের পুরনো এই অভিশাপের রীতি ঘটবে এখানেই। জমিদারের একজন প্রতিভু বাইরেই আছে, সেই তাকে যোগ্য সংকট দিচ্ছে এই কাজে। লোকটা থামতে সৌরভ এবার সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু এত সব কিছু আপনি কি করে জানলেন? আপনি কে বলুন তো? লোকটা কেমন একটা অদ্ভুতভাবে হেসে উঠে বলল, সময় এলে সবই জানতে পারবে। আর ওদের চোখের সামনে এক তাল সাদা ধোঁয়া হয়ে যেন উবে গেল। অহনা ভয়ে সৌরভের হাত আঁকড়ে ধরে বলল, এখান থেকে ফিরে চল সৌরভ, নইলে তোকেও আমি হারিয়ে ফেলবো। না না না, এই লোকটা আমাদের কোনো ক্ষতি করবে না। উনি আমাদের সাহায্য করতে এসেছিলেন। শোন না, উনি বলেছিলেন না জমিদারের দেহ নদীর চড়ায় পোঁতা রয়েছে। চল, আর দেরি করলে চলবে না। এইসব থেকে মুক্তি পেতে হলে আমাদের ওই জমিদারকে দাহ করতে হবে। সৌরভ বাইক চালু করল। জঙ্গলের রাস্তায় বাইক ঢুকিয়ে দিল। জঙ্গলটা তেমন গভীর না হলেও এই রাতের অন্ধকারে সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। রাতের অন্ধকারে যেসব পশু পাখি বা পোকামাকড়ের ডাক শোনা যায়, এই জঙ্গল সেই সব শব্দ থেকে বঞ্চিত। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পরে ওরা জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। সৌরভ বাইক থেকে নেমে বলল, শোন, তুই সবসময় আমার সাথে থাকবি। আমার কাছে লাইটার আছে, এখন শুধু কিছু শুকনো কাঠপাতা জোগাড় করতে হবে খালি। যে মুহূর্তে আমরা রঘুবরণের বডি খুঁজে পাবো তখনই আমরা সেটা জ্বালিয়ে দেব। যাই হয়ে যাক না কেন, এই জমিদার বাড়ির ভিতরে যাব না। জমিদারের কঙ্কালটা কিন্তু বাইরে রয়েছে। অহনার মাথায় ছবির মতো একটা স্থানের দৃশ্য ফুটে উঠল। ও বলল, সৌরভ, দুটো লম্বা গাছের মধ্যেই পুঁতে রাখা আছে জমিদারের দেহ। আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। দুজনে মিলে ওরা বাড়ির পেছন দিকে গেল। অন্ধকার থাকায় বুঝতে পারেনি ওরা। আকাশে ভিড় করে এসেছে কালো মেঘ। ওদের চমকে দিয়ে একটা সরু আলোর রেখা ডালপালা সমেত আকাশের এমাথা থেকে ওমাথা অবধি ঝিঁকিয়ে উঠল।
তীব্র শব্দ করে কাছেই কোথাও বাজ পড়ল যেন। অহনা সৌরভের গলা শুনতে পেল। অহনা, মনে হচ্ছে জায়গাটা খুঁজে পেয়েছি। সৌরভের কথা শেষ হওয়ার সাথে সাথে বিদ্যুতের ঝলকানিতে অহনা দেখল একটা ক্রিকেট ব্যাট সৌরভের মাথার পেছনে আঘাত করল। অহনা তার মুখটা দেখেছে। ও চিৎকার করে উঠল, সোহম, তুই তুই কেন করলি এটা? সোহম হাতের ব্যাটটা ফেলে দিয়ে সৌরভের জ্ঞানহীন দেহটার দিকে তাকালো। তারপর অহনাকে বলল, আমার পারিবারিক ইতিহাস, বনেদি বংশ, অর্থনৈতিক অবস্থা, এই সব দেখে তোরা সবসময় ইয়ার্কি মারতিস আমি জমিদার বাড়ির ছেলে কিনা। তোরা যদিও না জেনেই আমার ব্যাপারে সত্যি কথাটা বলতিস। যেটা জানতিস না সেটা হলো সব কিছু শিকড় কিন্তু এখানেই আছে। জমিদার রঘুবরণ আমার পূর্বপুরুষ। আমার ঠাকুরদার বাবা হলেন রঘুবরণ, আর আমার প্রপিতামহর থেকে আমি এই ভবিষ্যৎ দেখতে পাওয়ার এই ক্ষমতা বহন করছি। আমার বংশের আর কেউ বেঁচে নেই, জানিস তো। একদিন এই সব কিছু, এই সম্পত্তি সব শেষ হয়ে যাবে, কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে এই দৃষ্টি। অহনা এতটাই অবাক হয়ে গিয়েছিল যে ওর মুখ দিয়ে আর একটা কথাও বেরোলো না। সোহম মাটিতে পড়ে থাকা সৌরভের দিকে তাকিয়ে বলল, শয়তান কোথায় থাকে জানিস? এই মাটির নিচে। ওই পোপ মানে ফাদার জনসন আমার প্রপিতামহ রঘুবরণকে এমন একটা ক্রিয়া শিখিয়ে গেছিল যা আমরা প্রজন্মের পর প্রজন্ম আজও মেনে চলেছি। শয়তান আসন্ন মৃত্যু দেখতে পায়, ভবিষ্যৎও দেখতে পায়। সে মানুষের মনকে নিয়ন্ত্রণে এনে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করাতে পারে। এই লোকটা তোদের সব কথা বলেছে, শুধু একটা কথা জানাতে ভুলে গেছে। শয়তানকে আবাহন করার জন্য 100 জন সদ্যজাত শিশুর রক্ত উৎসর্গ করতে হতো। 1890 সালে রঘুবরণ 99 জন শিশুর রক্ত নিবেদন করলেও 100তম শিশু সংগ্রহ করতে গিয়ে লিটল সহ রঘুবরণ মারা যান। 100তম রক্তবিন্দু আর নিবেদন করা হয়, কিন্তু 100তম রক্তবিন্দু হিসেবে আমি এমন একজন মানুষের রক্ত উৎসর্গ করতে পারি যে সৎ, নির্ভীক, সদা সর্বদা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এমন একজন মানুষের রক্ত নিবেদন করলেই সেই দরজাটা খুলে যাবে আর পৃথিবীর বুকে উঠে আসবে শয়তান। অহনা দেখছিল সোহমের চোখ দুটো ধীরে ধীরে কেমন রহস্য কুটিল হয়ে যাচ্ছে। ওর ঠোঁটের কোণে এখন যে হাসিটা ফুটে উঠেছে সেটা কোনো স্বাভাবিক মানুষের হাসি হতে পারে না। ও এক দৃষ্টে তাকিয়ে আছে সৌরভের দিকে। জিভ দিয়ে শুকনো ঠোঁট চেটে অহনা জিজ্ঞেস করল, কি বলতে চাইছিস তুই? কি করতে চাইছিস তুই? MBA কলেজে যখন প্রথম যাই তখন সৌরভকে দেখেই আমি বুঝেছিলাম সৌরভ হচ্ছে সেই মানুষ যে আমার 100তম নিবেদন হতে পারে। একমাত্র ওর মনকেই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই আমি তোদের সাথে মিশে যাই। তাই ভবিষ্যৎ দেখার স্বল্প ক্ষমতা আমারও আছে। এতদিন আমি বেশ একটা বন্ধুত্বের নাটক করে গেছি তোদের সাথে, তোরাও টোপ খেয়েছিস। আমি জানতাম তুই বিপদে পড়েছিস জানলে সৌরভ কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ও যে তোকে কতটা ভালোবাসে এটাও ও আমাকেই বলেছে। ও না, বিশ্বাস কর, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই ভাই। তুই শুধু একটা গিনিপিগ, বুঝলি? একটা গিনিপিগ। হাসি থামিয়ে সোহম এবার দাঁতে দাঁত চেপে বলল, ও না, তুই নরম মনের মেয়ে, তুই এসব দেখতে পারবি না।
তুই ঘুরে দাঁড়া, বুঝলি, অন্যদিকে দাঁড়া। আমি বরং চটপট সৌরভের রক্তটা নিবেদন করে আসি। কেমন? অহনা চিৎকার করে উঠে সোহমের দিকে ছুটে গেল ওকে বাধা দেওয়ার জন্য, কিন্তু সোহম এক হাতে ওর গলা টিপে ধরে বলল, তোদের কখনো মনে প্রশ্ন আসেনি সে কিভাবে আমি সব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে যাই? কারণ আমি ভবিষ্যৎ দেখতে পাই। আমি দেখতে পাই আমার প্রতিপক্ষ কখন কোথায় আঘাত করবে। সোহমের বজ্রমুষ্টির মধ্যে অহনা ছটফট করছিল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছিল। সোহম ছুরিটা দিয়ে সৌরভের একটা হাত কেটে দিল। এরপর অহনাকে ছেড়ে দিয়ে সৌরভের হাতটা নিয়ে এক ফোঁটা রক্ত নিবেদনের জন্য সেই চক্রের দিকে এগিয়ে চলল, যেখানে ইতিমধ্যে 99 জন শিশুর রক্ত নিবেদন করা হয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল, আর অহনা হাঁপাতে হাঁপাতে একটা অভাবনীয় জিনিস দেখতে পেল। অনেকগুলো বাচ্চা যেন একসাথে কাঁদছে। শব্দটা সোহমের কানেও গেছে। ও অবাক হয়ে ওপরের দিকে তাকিয়ে দেখতে পেল একটা সাদা ধোঁয়াটে অবয়ব যেন ওর মাথার উপর ভাসছে। সেই অবয়বের মধ্যে থেকে ভেসে আসছে একটা গোঙানির মতো স্বর। সেই স্বরটা বলল, আমি মুক্তি চাই, মুক্তি। এখানে এখানে বড় কষ্ট। এই বাচ্চাগুলো যাদের যাদের আমি মেরেছি, ওরা ওরা সব সবার কাঁদে। আমি সহ্য করতে পারি না। চেপে বসে থাকি, কিন্তু তাও চিৎকার আমার কানে এসে পৌঁছায়। আমায় মুক্তি দাও, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। বিনবিনে একটা ভয় সোহমের শিরদাঁড়া বেয়ে উঠে ওর মস্তিষ্কে স্থান করে নিল। ব্যস্ত থাকায় ও খেয়াল করেনি কখন যেন সৌরভ উঠে দাঁড়িয়েছে, একটা পাথর ছুঁড়ে দিয়েছে ওর কপাল লক্ষ্য করে। কোদালটা সোহমের হাত থেকে খসে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সোহমের পূর্বাভাস অবধি পেল না, ওর বিশেষ ক্ষমতা থাকা সত্ত্বেও। সৌরভ খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে এসে সোহমের পেটে ঘুষি মেরে বলল, তোকে তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমার নিজেদের বন্ধু ভাবতাম, আর তুই আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি শয়তান। তুই ওনাকে ইচ্ছা করে এই অভিশপ্ত জমিদার বাড়িতে নিয়ে এলি যাতে আমাদের ফাঁসাতে পারিস। এত নিচে নামতে পারলি তুই? মারতে মারতে সৌরভের আঙুল ফেটে রক্ত বেরোতে লাগলো, কিন্তু ওর সেদিকে কোনো নজর পড়ল না। ওদের দুজনের গলার আওয়াজে জ্ঞান ফিরে এলো অহনার। সৌরভ কেমন পাগলের মতো আচরণ করতে দেখে অহনা ছুটে এলো ওকে থামানোর জন্য। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলল, আমি আজ শেষ করে ফেলবো। এই জঙ্গলে নিয়ে আসা, গাড়ির অ্যাক্সিডেন্ট, জমিদার বাড়িতে আনা, সব ওর প্ল্যান ছিল যাতে যাতে তোকে ওই বাড়ির ভেতর নিয়ে যাওয়া যায়, তুই যাতে ওই বিশেষ ক্ষমতাগুলো লাভ করিস, আর তোকে কষ্ট পেতে দেখে আমি যেন নিজে থেকে এখানে আসি। এসব কিছু ওর প্ল্যান ছিল। অহনা সৌরভের হাত ধরে বলল, এখন আর এসব ভেবে লাভ নেই, চল এখান থেকে চলে যাই আমরা। ওই কোদালটা নিয়ে নে, ওতে তো রক্ত লেগে আছে। সৌরভের বাইকে অহনা উঠে বসতেই ও স্টার্ট দিয়ে দিল। অহনা বলল, তুই কখনো বলিসনি তো যে তুই আমাকে ভালোবাসিস? সৌরভ এই কথার কোনো উত্তর দিল না দেখে অহনা আবার বলল, তোকে কখনো বলা হয়নি আমিও তোকে? যাগে, তোর হাত থেকে তো রক্ত পড়ছে, আগে কোনো ওষুধের দোকানে বাইক দাঁড় করাস। সোহমের দেহ পড়ে রইল ওখানে। বাচ্চাদের সমবেত কণ্ঠের কান্নার শব্দটা আরও জোরালো হয়েছে। 2-4 ফোঁটা রক্ত সোহমের মুখে লেগে আছে। সম্ভবত কোদালটা হাতে তুলে নেওয়ার সময় সৌরভের রক্ত ওখানে ঝরে পড়েছে। বাইক গ্রামের মেঠো পথ ছেড়ে অপেক্ষাকৃত চওড়া রাস্তায় উঠে এলো। সৌরভ এখন বাইকের গতি কমিয়ে দিয়েছে, তাই
কথা বলতে ওদের অসুবিধে হচ্ছে না। সৌরভের বেশ ভালো লাগছিল। ওর এত কাছে অহনা, দুজন দুজনের মনের কথা স্বীকার করেছে। এ এক অন্য রকমের অনুভূতি। এমন সময় চুপ করে মুহূর্তটাকে অনুভব করতে চাইছিল সৌরভ, কিন্তু অহনার প্রশ্নটা ওর চিন্তার জালকে ছিন্ন করে দিল। আচ্ছা সৌরভ, ওই লোকটা কে বলতো? উনি কেন আমাদের বারবার বাঁচাতে চাইছিলেন? আর এত কথা উনি জানলেন কি করে? জানি না রে, তবে আমার মনে হয় উনি কোনো সাধারণ মানুষ নন। এই সমস্ত ঘটনার সাথে ওনার পরোক্ষভাবে কোনো যোগ আছে। আচ্ছা, ওই লোকটা সে নয় তো যাকে বলি দিতে গিয়েই গ্রামের মানুষদের সাথে জমিদারের ঝামেলা হয়েছিল? ধুর, কি যে বলিস! এই ঘটনা প্রায় 100 বছর আগেকার। সেদিনকার সদ্যজাত বাচ্চাটার আরও 2 বার জন্ম হয়ে গেছে এতদিন। তাহলে ওই লোকটা কে? বাদ দে সব কথা। একটা বাজে স্বপ্ন ভেবে এই সমস্ত কিছু ভুলে যেতে হবে আমাদের। অহনা উত্তর দেয় না, আর পেছন ফিরে তাকাবে না। ওদের ফেলে আসা পথে একটা সাদা ধোঁয়াটে অবয়ব যেন ধীরে ধীরে ফুটে ওঠে। দুহাত তুলে তিনি আশীর্বাদ করে বলে ওঠেন, ভালো থেকো তোমরা, কিন্তু সত্য নাই বা জানলো সবাই। ভালো থেকো।